সময় বাড়িয়ে আজও নেওয়া যাবে ডাকসু নির্বাচনে মনোনয়ন, লেভেল প্লেইং ফিল্ড নেই, অভিযোগ ছাত্র দলের। নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হলে চলতি সপ্তাহে প্রকাশ, তরুণদের জন্য এখনো আলাদা কেন্দ্রের সিদ্ধান্ত নেয়নি ইসি। জুলাই সনদ ঘিরে রাজনীতিতে অনিশ্চয়তার দোলাচাল, অনৈক্যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার শঙ্কা বিশ্লেষকদের। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা ঘিরে পুলিশের রমরমা ব্যবসা, জরিমানার নামে পকেট ভারী কর্মকর্তাদের। জুলাই হত্যায় সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ, জঙ্গি নাটক মামলায় জাবেদ পাটোয়ারির নামে পরোয়ানা। অনুষ্ঠিত হল বহুল আলোচিত ট্রাম্প জেলেনস্কি বৈঠক, ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার তাগিদ। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি মূর্ছনা ঐশী। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেওয়ার সময় বাড়ল একদিন। সোমবার পর্যন্ত মোট 565 জন বিভিন্ন পদের জন্য মনোনয়ন নেন। 28 সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। বামজোট থেকে নেতৃত্বে লড়বে শেখ তাসনিম আফরোজ ইমি এবং মেঘবল্লার বসু। উমামা ফাতেমার নেতৃত্বাধীন সাধারণ শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্যানেলেও তুলেছে মনোনয়নপত্র। আর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, এমন অভিযোগ ছাত্রদলের। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে সরগরম শেষ দিন। যদিও শেষ মুহূর্তে প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল, তবে বিভিন্ন পদে একাধিক জন সংগ্রহ করেছে মনোনয়নপত্র। এখনো আমাদের কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি। আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে। এর পূর্বে আমরা যারা ছাত্রদল নেতাকর্মী রয়েছে, আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। ড্রয়িং বোর্ডের পরিকল্পনায় এগিয়ে ছাত্র শিবির। 28 সদস্যের প্যানেল ঘোষণা করে তারা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে করা হবে ইশতেহার। আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে, আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য। ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেটা আপনারা জানতে পেরেছেন। প্যানেল ঘোষণা করেছে বামজোট। ভিপি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমোল্লার বসু। এদিকে সাধারণ শিক্ষার্থী প্যানেলও নিজেদের নিয়ে আশাবাদী। আর নতুন নামে সমন্বিত প্যানেলের ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া ছাত্র অধিকার পরিষদ সহ 9টি প্যানেল বিভিন্ন নামে মনোনয়নপত্র তোলে। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। আমরা প্রত্যাশা করব এই বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে যে শিক্ষার্থীরা কাজ করেছে, যারা আন্দোলন করেছে, সেই শিক্ষার্থীদেরকে তারা এবারে ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে। সোমবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে ফজিলাতুন্নেসা মুজিব হলে মনোনয়ন ফর্ম তুলতে গিয়ে বাধার অভিযোগে এক জরুরি সংবাদ সম্মেলন করে ঢাবি ছাত্রদল। দাবি করা হয় ডাকসু নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে, মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন 19 আগস্ট। 20 আগস্ট মনোনয়নপত্র বাছাই ও 21 আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মোট 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমার সময় বাড়ানোকে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র এবং উদ্বেগ হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলেন, প্রশাসন এবং ডাকসু নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। যারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন তারাই নতুন ছক কষছেন বলে মন্তব্য করেন তারা।
ছাত্রদলকে সুবিধা দিতে সময় বাড়ানো হয়েছে বলে এ সময় অভিযোগ করেন তারা। ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের পায়তারা করলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতারা। আমরা এই জায়গায় একটু উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে, আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই বলে যারা চিল্লাচ্ছেন তারা নতুন কোনো পরিস্থিতি তৈরি করতেছেন কিনা, নতুন কোনো চক আঁকতেছেন কিনা, আমাদের প্রশাসন তাদের ভয়ে নতজানু হচ্ছেন কিনা, জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা, এটা আমাদের আশঙ্কার জায়গা, এটা আমাদের শঙ্কার জায়গা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্যপদ সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহেদ উদ্দিন সিফাত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বহিষ্কারাদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে। মাহিন সরকার স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ এই প্যানেলের জিএস পদে মনোনয়ন ফর্ম নেয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 21 আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 31 আগস্ট, আর ভোট হবে 11 সেপ্টেম্বর। 32 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। শিক্ষার্থীদের প্রতিটি বৈধ সিট নিশ্চিত করার ব্যাপারে আমরা এখনো সোচ্চার আছি, পরবর্তীতেও থাকবো। খাওয়া দাওয়ার মান বিষয়ে আমরা সোচ্চার ছিলাম এবং আছি। 14 তারিখে যে তালিকা প্রকাশ করা হয়েছিল খসড়া, সেখানে আমার নাম ছিল, কিন্তু গতকালকে যে তালিকা প্রকাশ করা হয় সেখানে আমার ভোটার তালিকায় নাম আসেনি। সার্বিকভাবে আমরা যেটি দেখি সেটি হচ্ছে শুধু শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কিন্তু সামগ্রিক যে নির্বাচনী পরিবেশ সেটি এখনো সৃষ্টি হয়নি। আশা করছি শিক্ষার্থীরা একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গ্রহণ এবং জমাদান করার মধ্য দিয়ে একটা অর্থবহ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া ইসিতে উপস্থাপন করা হয়েছে। চূড়ান্ত হলে চলতি সপ্তাহে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, ভোট কেন্দ্র বাড়ানো কিংবা তরুণদের জন্য আলাদা কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই উত্তীর্ণ নতুন 22 দলের তথ্য যাচাই বাছাই চলছে বলে জানান ইসির সিনিয়র সচিব। যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সোমবার এই প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের পর চলতি সপ্তাহেই তা প্রকাশের আশা জানান তিনি। ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। আক্তার আহমেদ আরও জানান, ভোট কেন্দ্র বাড়ছে না। 3000 ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র, আর একটি বুথে 500 এর জায়গায় ভোটার থাকবে 600 করে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। প্রশাসন মাঠ পর্যায়ে আছে যারা, তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন, আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন। আমাদের ভিতরে একটা যোগাযোগ তো আছেই। আমার মনে হয় না যে এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের আঞ্চলিক পরিচালক। পরে তিনি জানান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে কমিশনকে সহযোগিতা করবে IRI. Bangladesh's democracy and will continue to be, and so just wanted to brief the Commission on IRI's future activities and our plans around in the run-up to the elections and in the post-election environment. রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার কথা আছে সংস্থাটির। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। হাসিনা আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন।
একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার, চাকরি পাওয়ার। সে ছাত্রলীগ করে কিনা, সে যুবলীগ করে কিনা, সে আওয়ামী লীগ করে কিনা, এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? জুলাই সনদে ভিন্ন মতের আধিক্য প্রশ্নবিদ্ধ করবে এর যৌক্তিকতাকে। অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের মুখোমুখি হবে দেশ, বাড়তে পারে সংঘাত, অবিশ্বাস। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো যদি এক্ষেত্রে ঐকমত্যে না আসে তাহলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। সাদবিন শফিকের রিপোর্ট। জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়, আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো কখনো হয়েছে একমত, আবার কখনো নিয়েছে মুখোমুখি অবস্থান। এসবের মধ্যেই এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, সংশোধিত সনদেও কিছু অসামঞ্জস্য পেয়েছে তারা, আর সনদ নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত ও এনসিপি। রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ান মনে করেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে এত বেশি ভিন্ন মত ব্যাহত করবে এর উদ্দেশ্য। না তত্ত্বাবধায়ক সরকার, না উচ্চকক্ষ, না সাংবিধানিক প্রতিষ্ঠান, না আর্টিকেল 70, কোনোটার ক্ষেত্রেই আমরা সুস্পষ্ট কোনো সমাধান নিয়ে আমরা যেতে পারছি না। তাহলে যদি সেই সুস্পষ্ট সমাধান নিয়ে যদি আমরা না যাই, তাহলে সত্যিকার অর্থে এই যে ভারসাম্য তৈরি করা, সেই ভারসাম্যকে আমরা তৈরি করতে পারছি কিনা সেই প্রশ্নটা চলে আসছে। আমরা কি ওই যে এক ব্যক্তি বা এক দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাবে, সেটাকে আমরা বন্ধ করতে পারছি কিনা সেই প্রশ্নটা চলে আসবে। এবং এই দুটো ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিন্তক ফরহাদ মজার মনে করেন, গণপরিষদ গঠন ছাড়া জুলাই সনদই শুধু নয়, গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার বাস্তবায়নও কঠিন হবে। আমরা এখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি, সরকার নির্বাচনের মধ্যে নাই। এটা হলো বাস্তবতা। তো আপনি টালবাহানা করছেন কেন? আপনি ঘুরে ঘুরে কেন এগুলো করাতেছেন? আপনি দরকার তো না। আপনি তো প্রথমত এই প্রথম থেকেই আপনি জনগণের অভিপ্রায়, এটা যেন একটা সামষ্টিক অভিপ্রায়ের রূপ নেয়, তর্ক বিতর্ক আলাপ আলোচনার সঙ্গে যেই থাকুক, আপনি যে দল করেন কি মতের ইররিলেভেন্ট, এটা আপনি গণপরিষদে বসে আপনি তর্ক বিতর্ক করবেন। গণপরিষদে যে সিদ্ধান্ত হবে এটাই জনগণের সামষ্টিক অভিপ্রায়। তবে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না আসে, তাহলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, আন্দোলনের পথেও হাঁটতে পারে কেউ কেউ। আপনি হচ্ছে গিয়ে নির্দিষ্ট সময়ে ইলেকশন দিবেন, কিন্তু সেইখানে বাকি রাজনৈতিক দলগুলো যারা জুলাই চার্টারে সাইন করছে না, তারা বলতে পারে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। যেহেতু আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান করতে পারছেন না, তারা এই সমস্যার সমাধানের রাস্তা হিসেবে রাস্তাকে বেছে নিতে পারেন, স্ট্রিট এজিটেশন, আন্দোলন। এগুলো করে টালবাহানি করে তারা মূলত জনগণকে উপর আবারও পুরনো ফ্যাসিস্ট শাসনটা বহাল রাখার জন্য তারা এইসব টালবাহানা করছে। দরকার তো নেই তার এসব করার জন্য। আমরা আমি বলেন, এই যে অতগুলো কমিশন হয়েছে, এর মধ্যে কোথায় আছে আপনার একটা যারা গণঅভ্যুত্থানে যুক্ত ছিল? বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে কি লেখা বা অঙ্গীকার করা হলো, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা। বিভিন্ন মতামত। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা যেন হয়ে উঠেছে ট্রাফিক পুলিশের টাকা কামানোর মেশিন। চলাচলের অনুমতি নেই, তাই করা হচ্ছে জব্দ। জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার পর সেই রিকশায় আবার ধরা হচ্ছে কিছুদিন পর। বিস্ময়কর হলো, জরিমানার নামে টাকা নেওয়া হচ্ছে কাগজপত্র ছাড়াই। সেই টাকা আবার সরকারের কোষাগারে নয়, বড় অংশই যাচ্ছে কর্মকর্তাদের পকেটে। চ্যানেল 24-এর অনুসন্ধানে ধরা পড়েছে এমন কিছু অনিয়ম, জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন আবু সাহেদ এবং হারুনুর রশিদ। দিচ্ছি সবাইকে রেভিনিউ দিচ্ছি, জিজ্ঞেস করেন ওনাদেরকে, রেভিনিউ দিচ্ছি। এই যে উনি তো একটু আগে নিয়ে গেল, আপনারা কি রেভিনিউ স্ট্যাম্প দিচ্ছেন? না, আমাকে তো স্ট্যাম্প দেওয়া হয় না। এটি রোববার বেলা 12টায় চট্টগ্রাম নগর ট্রাফিক অফিসের চিত্র। জব্দ করা ব্যাটারি রিকশার জরিমানা হিসেবে আদায় করা ৩২৫০ টাকার মধ্যে ২৫০০ টাকাই সরকারি কোষাগারে যাচ্ছে না, এমন অভিযোগের অনুসন্ধানে নেমে হাতে নাতে প্রমাণও পায় চ্যানেল 24। না, আমাকে তো স্ট্যাম্প দেওয়া হয় নাই। যে আমাকে শুধু ওই যে গাড়ি বের করার জন্য যে স্লিপটা সেটা দিছে, জাস্ট এটাই দিছে। বাকি যে ২৫০০ টাকার ওটা কোনো স্লিপ বা রেভিনিউ দিছে? না, আমাকে তো কিছু দেওয়া হয় নাই। এই যে আমাদের এখানে দেখেন, আমরা সম্পূর্ণ আজকে যে গাড়ি ছাড়বো সম্পূর্ণ রেভিনিউ আমরা এইভাবে ২৫০০ টাকার স্ট্যাম্প ১, ২, ৩, ৪, ৫ টাকা এটা দিয়ে দিচ্ছি, রেট পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এগুলি যে আমরা সিলমারি, এই যে এটা হলো আমাদের
14 তারিখের কোন 16 17 তারিখ এই যে দেখেন না এখানে ডেট অফ এটা 14 আগস্ট এটা 14 এটা শিলমারা এগুলি আমাদের এইভাবে মারি দিই যেটা নিবে আমরা ওটা দিয়ে দিই। আপনি এখন 3টা মারলেন 17 আগস্টে আর ওইগুলো তো না ওগুলি তো পড়ে থাকে না এখানে না নিলে পড়ে থাকবে না এগুলি হলো 14 তারিখে না নিলে তো পড়ে থাকবে যখন আমরা এটা কেটে দিয়ে দেই অনেক সময় অনেকজন নেয় না চলে যায় এটা তো ওর ব্যাপার। নিয়ম অনুযায়ী জব্দ ব্যাটারি রিকশা ছাড়িয়ে নিতে রেকার বিল বাবদ 750 টাকা এবং স্ট্যাম্পের মাধ্যমে বাকি 2500 টাকা জরিমানা আদায় করার কথা, কিন্তু অধিকাংশ চালক মালিকদেরই অভিযোগ স্ট্যাম্প দেয়া ছাড়াই আদায় করা হচ্ছে এই জরিমানা। এমন চিত্র কম বেশি সিএমপির 4টি ট্রাফিক অফিসেই। জরিমানা হচ্ছে আমরা 3250 টাকা দিই, এখানে আমার রেকার বিল দিয়ে শুধু 750 টাকা। 750 টাকা সরকার হয়, আরগুলা ওনারা রাখি দেয় আর কি, ওনারা বাক করে নেয়। এগুলা মোড়ে আসলে তো গাড়ি নিয়ে যায়, তার ওরা ভিতর থেকে ম্যাক্সিমাম নিয়ে আসি, ওরা গাড়িগুলো নিয়ে যায়, তারপর যে আমাদের থেকে 3250 টাকা নেই। স্ট্যাম্প তো আমরা চামড়া ওগুলো তো বুঝি না, আমরা তো এগুলো বুঝি না, বুঝতে তো আর আমরা অবশ্যই চাইতাম। যতবার ধরবো ততবার টাকা, মানে আজকে আনছি কালকে ধরলে আবার টাকা। এছাড়াও রেকার ভাড়া বাবদ যে 750 টাকা নেওয়া হয় তা নিয়েও আছে প্রশ্ন, কারণ জব্দ গাড়ি ডাম্পিং স্টেশনে নেয়ার জন্য কখনোই রেকার ব্যবহার হয় না। চালক বা ট্রাফিক পুলিশের কেউ একজন চালিয়ে নিয়ে আসেন গাড়ি। অভিযোগ, স্ট্যাম্প ছাড়া নেওয়া টাকার পুরোটা ভাগবাটোয়ারা হয় নিজেদের মধ্যে, আর রেকার ভাড়া বাবদ আদায় করা 750 টাকার অর্ধেকের বেশি কমিশনারের ফান্ডে এবং বাকিটা ব্যয় হয় পুলিশ সদস্যদের কল্যাণ তহবিল এবং অফিস খরচ হিসেবে। তবে স্ট্যাম্প ছাড়া টাকা আদায়ের কোনো সুযোগ নেই বলছেন সিএমপির মুখপাত্র। স্ট্যাম্প না দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, আমরা অ্যাডভান্স স্ট্যাম্পগুলো নিয়ে আসি, প্রত্যেকটা স্ট্যাম্প তো না সুযোগ নাই। যদি এই ধরনের কোনো অভিযোগ থেকে থাকে আমাদের কাছে দিলে আমরা সেটার যথাযথ ব্যবস্থা নেব। অবৈধ ব্যাটারি রিকশা আটক ঘিরে এই বাণিজ্যকে চরম অনৈতিক বলছেন নাগরিক সমাজ। এটা জঘন্য একটা জিনিস, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি অচিরেই যারা এটা নিয়ন্ত্রণকারী সংস্থা উচ্চমহল আছেন তারা এই কথাগুলো কানে শুনবেন, তারা তাদের কগনাইজেন্সি এগুলো নেবেন, নিয়ে একটা ব্যবস্থার খুবই জরুরি। সিএমপির হিসাবে গত জুলাই মাসে ব্যাটারি রিকশা আটক হয়েছে 5647টি, আগস্টের প্রথম 13 দিনে 2651টি। এসবের বিপরীতে আদায় হয়েছে 2,69,68,000 টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বংশাল থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়। এদিকে 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2016 সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি নাটকের নামে হত্যা করা হয় 7 জনকে। সে সময় 830 রাউন্ড গুলি ছোড়ে সোয়াট, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, দেশের বিভিন্ন এলাকা থেকে 7 তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। সোমবার এক পরিবারের আবেদনে নতুন মামলা দায়ের করলেন চিফ প্রসিকিউটর। আবেদন করেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুনুর রশিদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানের পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসামি করা হয়েছে। এদিন চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয় ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে। সোমবার ট্রাইব্যুনালে ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর একজন শহীদ আস সাবুরের পিতা এদিন সাক্ষ্য দেন।
মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এক বছরের বেশি সময় পার হলেও পুলিশের লুট হওয়া প্রায় 1500 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। র্যাবের দাবি কয়েকবার হাত বদল হয়েছে এসব অস্ত্র, ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। অভিযোগ আছে এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই সহ হত্যাকাণ্ডেও। র্যাবের দাবি লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হয়েছে, আর এ কারণেই উদ্ধারে বেগ পোহাতে হচ্ছে। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানায় র্যাব 2 এর উপ অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি, বাট বিভিন্নভাবে হাত বদল হয়ে গেছে অস্ত্রগুলো, যার কারণে এটা এখন একটু ডিফিকাল্ট। আমরা আশা করব যে সামনে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে যে তৎপরতা রাখছেন, তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব হবে। তিনি কথা বলেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংগঠিত অপরাধ নিয়েও। জানান ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে। চুয়া সেলিম এবং ভুইয়া সোহেল, যাদের কথা আমি শুরুতে বললাম, এই দুজন বড় মাদক ব্যবসায়ী আদালতের মাধ্যমে জামিনে এখন মুক্ত আছে এবং তারা এলাকায় আছে বা কিছু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এটা আমরা জানি, এটা আমরা আমাদের নজরদারিতে রেখেছি। এদিকে আলাদা দুটি ঘটনায় সংবাদ সম্মেলন করে র্যাব 10। জানায় কেরানীগঞ্জের সৎছেলে হত্যার পিতা আজহারুল সর্দার এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভেতর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহিরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের যে রক্ত মাখানো কাপড় চোপড়, তারপরে ভিকটিমের মানিব্যাগ, এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয়। সদল সাইক, চ্যানেল 24, ঢাকা। সরকার যতটা সম্ভব মবের ঘটনা কমিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এক বৈঠক শেষে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বাহিনীতে 27,000-এর বেশি নতুন নিয়োগপ্রাপ্তরা নির্বাচনের আগে কাজে যোগ দেবেন। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা, যেখানে আলোচনা হয় জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধ, মব সহ নানা প্রসঙ্গ। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। জানান, 15 আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নির্দেশনা ছিল, এর বাইরে কিছুই না। ফুল দেওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীতে 27,000-এর অধিক নিয়োগ হয়েছে, যারা নির্বাচনের আগেই কাজে যোগ দেবেন। পুলিশ হলো 15,851 জন, বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন। নতুন করে অনেক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় থাকার গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো এমন কিছু জানা নেই তার। আমি তো শুনি নাই, আপনি থেকে শুনলাম। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এবারে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এর খবর জানাবো। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু নেত্রকোনার বেশ কিছু ইউনিয়নে অভিযোগ উঠেছে ঘুষ ছাড়া মিলছে না জন্ম নিবন্ধন, ভিজিএফ, ভিজিডি সহ অন্যান্য মৌলিক সেবা। তাই দিনের পর দিন ঘুরেও সেবা পাচ্ছেন না প্রার্থীরা। টাকা নিয়ে কার্ড দিতেছে, যে পাইপ বয়ে পায় না, যার বেশি টাকা দিয়ে এর কার্ড দিয়ে, একটা টিসবি কার্ড 2,000 টাকা নেয়। এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে সেবা নিতে আসা এই ব্যক্তি। একটা গরু দিয়ে কাটাইলে 10,000 টাকা নেয়, আর একটা এই যে ভিজিডি চালে কাটাইলে 10,000 টাকা নেয়। অভিযোগ উঠেছে গেল কয়েক মাস ধরে ইউনিয়ন পরিষদে টাকা দিয়েও মিলছে না ভিজিএফ কার্ড। জানান, কার্ড দেওয়ার কথা বলে পরিষদের সচিব ও উদ্যোক্তা এনামুল 2,000 টাকা নিয়েছিল। কুন্দে বলছে যে আজকে কাট হবে, তাইলে মনে করেন আপনি কিছু টাকা দিতে হবে। আমি 2,000 টাকা দিয়েছি, যত টাকাই লাগে আমি দিব, আমার একটা বিজিবি কার্ড করে দিয়ে। উনি আমাকে বলছিল যে এই টাকাটা সচিবে বলছে রাখার জন্য, ঠিক আছে। পরে আমি স্যারের জিজ্ঞাসি, পরের দিন ব্যস্ততার জন্য বলতে পারি নাই, পরে স্যারে বলছে যে এই টাকা আমি বলিনি। শুধু আশুজিয়া ইউনিয়ন নয়,
একই উপজেলার গড়াডোবা, কলমাকান্দা উপজেলা সদর, কৈলাটি, নাজিরপুর এবং দুর্গাপুর উপজেলার গাওয়াকান্দি সহ বেশ কিছু ইউনিয়নের একই অবস্থা। এই যে ধরনের যে তেলের কার্ডের নাই, একটা শহরি চাউলে 18 মাসের কাজ চাইলে আমরা নাই, আমরা টাকা দিতে পারি না, আমরা কোনো কার্ড অনেক গিয়ে টেহা লইছে কার্ডের টেহা থেকে কার্ড দিতে আসে না, টেহাটা ওখানে জমা লইছে, ওখান বেটা মিস হয়তো না আমার কাছে দিছে না এই সেই। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়নের সদস্যরা। আর জেলা প্রশাসক জানান, ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টাকা নেওয়া হয় এটা ঠিক না, এটা একদম মিথ্যা কথা। এটা আমার জানা মতে এখানে আমার অফিসের ভিতরে বা বাহিরে বা আমার নলেজে এটা নাই, বাইরে কেউ নেই কিনা এটাই বলতে পারি না। যারা এই কাজটি করেছে আমি এটি দেখব, আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এই ক্ষেত্রে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে সরকারের যে আইন আছে সেই আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি কোনোভাবেই কাম্য নয় যে সরকারি সেবা প্রদান করতে টাকা লাগবে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের বাসিন্দারা জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ সহ প্রতিকারের জন্য মানববন্ধন করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিগো ওয়্যারগার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রাজশাহী মেডিকেলে 2 মাসে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আগের বছরগুলোতে ঢাকা থেকে আসা রোগীর হিস্ট্রি থাকলেও বর্তমানে স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ। চিকিৎসকরা বলছেন, জেলা সদর কিংবা উপজেলাগুলোতে এই রোগের পর্যাপ্ত চিকিৎসা সুযোগ থাকলেও অনেক রোগীদের পাঠানো হয় রাজশাহী মেডিকেলে। রাজশাহী অঞ্চলে গত বছর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ছিল সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত। চলতি বছর রাজশাহীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয় 19 জুন থেকে। আগস্ট পর্যন্ত হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হন অন্তত 6 জন। রাজশাহী মেডিকেল ঘুরে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নওগাঁ জেলা ছাড়াও রোগীরা আসছেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে। রোগীদের অভিযোগ, জেলা উপজেলার হাসপাতালগুলো ডেঙ্গু আক্রান্তদের দায়িত্ব নিতে চায় না। চারঘাট উপজেলাতে দেখাইছিলাম, ওনারা বলছে যে ভাই একটা মানুষের হচ্ছে 1.5 লাখ প্লাটিনিয়াম থাকা স্বাভাবিক, আর আপনার আছে অনলি 37,000, তো আমরা এই রিস্ক নিতে পারবো না, এখানে আমরা রাখবো না। আপনার সিগনেচার নিল যে কিছু হয়ে গেলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এই কারণে আমাকে রাজশাহী পাঠাই দিল। চিকিৎসকরা বলছেন, এবছর বর্ষাকাল দীর্ঘ সময় থাকায় এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়মিত না চালানোর কারণে এডিস মশা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য বছর যেমনটি দেখা যায় যে ঢাকা বা অন্য শহরে ভ্রমণের একটি ইতিহাস এই ডেঙ্গু রোগীরা আমাদেরকে দিয়ে থাকে, এই বছর কিন্তু সেই বিষয়টি একেবারেই নেই এবং বেশিরভাগ রোগীর সংখ্যায় রাজশাহী বা তার আশপাশের অঞ্চলের। জেলা সদর কিংবা উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার সুবিধা থাকলেও রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে রাজশাহী মেডিকেলে। কৃত্রিম সংকট তৈরি করা স্যালাইন বা অন্যান্য ওষুধের ক্ষেত্রে এই বিষয়টি রাজশাহীতে কখনোই ছিল না। আমাদের গত বছর বা বিগত বছরগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের মজুদ ছিল, আমাদের কখনোই কোনো সংকটে পড়তে হয়নি, এবছরও নাই। ডেঙ্গুর সঠিক ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতে জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলো কার্যকরের দাবি ভুক্তভোগীদের। আবরার সাইদ, চ্যানেল 24, রাজশাহী। ডেঙ্গু পরিস্থিতির বিস্তারিত খবর জানাতে বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবু জাফর সালেম। বর্ষনা বরগুনার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,575 জনে পৌঁছেছে। তবে গত কয়েকদিন ধরে বরগুনার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। আপনাকে যদি বলি, গত 24 ঘন্টায় জেলায় 36 জন আক্রান্ত হয়েছে, তার আগের 24 ঘন্টায় 35 জন আক্রান্ত হয়েছে, অর্থাৎ এভাবে 25 থেকে 30-35 এভাবে আক্রান্ত হচ্ছে বর্তমানে। তবে এর আগে কিন্তু এই সংখ্যাটা 100 বা তার অনেক বেশি ছিল। আর এখন পর্যন্ত আজকে কিন্তু বরগুনার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে 95 জন চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। তো এখন পর্যন্ত এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে সরকারি হিসাবে, তবে এটি বেসরকারি হিসাবে কিন্তু 40 জন। তো এই ছিল আসলে ডেঙ্গু আক্রান্তের যে পরিসংখ্যান। তবে চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন, যদিও এখন কিছুদিন ধরে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও কিন্তু এখনও কিন্তু বর্ষার মৌসুম শেষ হয়নি এবং আগামী মাসেও সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, এবং যেটি একসময় শহর কেন্দ্রিক যে আক্রান্তের সংখ্যাটা বেশি ছিল, সেটি কিন্তু এখন গ্রাম পর্যায়ে চলে
চলে গেছে এবং গ্রামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে গ্রামের মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবং যেটি হচ্ছে যে তাদের যে চিকিৎসা এবং যে ডেঙ্গু আক্রান্তের যে এই রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যে জনবল চিকিৎসক যে সংকটটি হাসপাতালে রয়েছে, সেটিও তাদের দাবি হচ্ছে সেটি তারা কাটিয়ে উঠতে শুরু করেছেন এবং পরবর্তীতে যাতে বরগুনার যে এই ডেঙ্গুর যে একটি হটস্পট হিসাবে যে পরিণত হয়েছিল এবং যেটি ভয়াবহ আকার ধারণ করেছিল, এই ভয়াবহ আকার যাতে পরবর্তীতে ধারণ না করে সেক্ষেত্রেও আসলে তারা কাজ করার চেষ্টা করছেন, এমনটাই আসলে দাবি। এবং যেটি হচ্ছে যে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ এবং সবাই মিলে সকলের প্রচেষ্টায় এমন পরিস্থিতি বলে তাদের দাবি, যেটি এই অবস্থায়। তো এই ছিল বরগুনা থেকে সর্বশেষ পৌঁছানো। তাহলে আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আবু জাফর সালে যুক্ত হয়েছিলেন, বরগুনা থেকে জানাছিলেন ডেঙ্গু পরিস্থিতি, সেখানকার সবশেষ খবর। দুদিনে পদ্মার ভাঙনে নিঃস্ব মুন্সিগঞ্জের অনেক পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে তাদের, অথচ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেই। পানি উন্নয়ন বোর্ডের আর এক সপ্তাহে দুধকুমার নদের ভাঙনে বিলীন হয়েছে 20টি বাড়ি। প্রায় 3 যুগ ধরে মুন্সিগঞ্জ সদরের বাংলা বাজারে থাকেন ষাটোর্ধ্ব নূরজাহান বেগম। এতদিনের সাজানো বাড়ি ঘর এক রাতেই বিলীন পদ্মায়। বিটা বাড়ি কিছু রাখে নাই, আমার সব লয়ে গেছে গা, আমার কোনো বাসন নাই, আমি কই যামু। দুদিনের ভাঙনে নূরজাহান বেগমের মতো অনেকে হারিয়েছেন মাথা গোজার ঠাঁই, কেউ সরিয়ে নিয়েছেন শেষ সম্বলটুকু। অভিযোগ, নদীতে অপরিকল্পিত বালু তোলার প্রভাব পড়েছে পদ্মায়। এছাড়া নিয়ম না মেনে অবৈধভাবে বাল্কহেড চলাচলের কারণে আগের তুলনায় বেড়েছে ভাঙন। অনেক স্রোত হইতেছে, আর মনে হয় যে মানে বৈশাখে যে জ্বর হয় না, জ্বরের মতো আর কি আমাদের এখানে স্রোত আসে আর কি। আমরা অনেক কষ্টে আছি, নদীতে অতিরিক্ত বাইরা সব ঘর বাড়ি ভাঙে আমরা নিচে পড়ছি, ঘরের বাইরে সব শেষ করে লাইতেছে। আমার থাকার কোনো জায়গা নাই, বাসা নাই, আমার কোনো যাওয়ার জায়গা নাই, আমি অনেক অসহায় আছি। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি অস্বাভাবিক স্রোতের কারণেই ভাঙছে পদ্মা। ফোরকাস্ট অনুযায়ী যেটুকু পানি আসবে, যেটা প্রতিরোধ করার মতো আমাদের ব্যবস্থা আমাদের আছে, ইনশাআল্লাহ পর্যাপ্ত ডাম্পিং ম্যাটেরিয়াল আমাদের হাতে আছে, আমরা এগুলো দিয়ে প্রতিরোধ করতে পারবো আশা করি। এদিকে আগ্রাসী রূপে দুধকুমার নদ। কুড়িগ্রাম সদরের পূর্ব গোবিন্দপুরে এক সপ্তাহে ভেঙেছে 20টি বাড়ি। চরে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। বাড়িঘর দূর ভাঙিছে, চুরমার করছে, স্থান নাই, বাড়ি থাকি করি নাই, কর্ম নাই, দিন মজুরি করি খাই। এখান থেকে একটা গ্রাম ছিল, এটা কিন্তু গতবার ভাঙছে। তা আমরা এটা এবছরে যে আতঙ্কের মুখে পড়ে আছি, আমরা এই সপ্তাহের মধ্যে প্রায় 20-25টা বাড়ি গেল। এতে আমরা আর পূর্ব পাশে তো পশ্চিমে আর যাওয়ার আমাদের জায়গায় নেই। চলতি বছর দুধকুমারের ভাঙনে ভিটে হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। সানজিদা শান্তা, চ্যানেল 24। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেইটে অনশনে আছেন বেশ কিছু শিক্ষার্থী। আন্দোলনের দ্বিতীয় দিনে 17 ব্যাচ সহ বিভিন্ন বিভাগ আন্দোলনে সংহতি জানায়। এদিকে 10 কার্যদিবসের মধ্যে ইউসিজির তরফ থেকে দাবি মেনে নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অনশন থেকে সরে যান 2 শিক্ষার্থী। 17 ব্যাচকে জোর করে আন্দোলনে আনা হয়েছে। প্রক্টরের এমন একটি বক্তব্যে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। যদিও প্রক্টরের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে দাবি উপাচার্যের। অনশনে অসুস্থ হয়ে এরই মধ্যে হাসপাতালে নেওয়া হয় 4 শিক্ষার্থীকে। দুইজন গেল আর বলা হইলো যে অনশনই প্রত্যাহার হয়ে গেছে। তাহলে এখানে যে বাকি 7 জন ছিল তাদেরকে কি গণায় ধরতেছে না? তারা সাধারণত সিস্টেমের মাধ্যমে সে আবার ফেসিস্ট সিস্টেমকে ধরে রাখার ট্রাই করছে। যে ইউসিসি কোনো ভিডিও বার্তা কিংবা লিখিত কোনোভাবে যদি কোনো ডকুমেন্ট দেয় আমাদেরকে যে কার্য হবে, তো আমরা অনশন ভাঙবো। সকল পর্যায়ে পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি। এই ফিডব্যাক পাওয়ার কারণটাই আমি শিক্ষার্থীদেরকে বোঝাতে বলছি, যার শরীরের অবস্থা যেভাবে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি পীড়াদায়ক। দেশে বিভিন্ন স্থানে নানা আয়োজনে চলছে জাতীয় মৎস্য সপ্তাহ। গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম।
পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে হয় আলোচনা সভা, শোভাযাত্রা হয়েছে রাজবাড়িতেও। এরপর আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টি চাহিদা পূরণে দেশে মাছ সংরক্ষণ এবং উৎপাদনের বিকল্প নেই। এজন্য অভয়াশ্রম সৃষ্টি এবং জলাশয়ে মাছ প্রজনন সুরক্ষার উদ্যোগ নিতে হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় জাতীয় মৎস্য সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। এবার পেঁয়াজের বাজারের খবর জানবো। পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন হোসেন রায়হান। রায়হান, মূর্ছনা, আমি এখন অবস্থান করছি পঞ্চগড় জেলা সদরের সবচেয়ে বড় পাইকারি আড়ত বাজার সেটি হচ্ছে রাজনগর বাজারে। তো আজকে প্রসঙ্গ হচ্ছে পেঁয়াজ। আপনাকে জানিয়ে রাখি যে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে পঞ্চগড়ের এই বাজারে অর্থাৎ আড়ত বাজারে পেঁয়াজ 50 টাকা থেকে সর্বোচ্চ 85 টাকা পর্যন্ত দরে উঠানামা করা শুরু করেছে। এবং ইতিমধ্যে এলসির যে পেঁয়াজ বাজারে আসার কথা প্রচার হওয়ার পরে আজকে কিন্তু পঞ্চগড় জেলায় প্রথম এলসির পেঁয়াজ বাজারে ঢুকেছে, কিন্তু এখনো সেটি আড়তে ট্রাক থেকে আনলোড হয়নি এবং এটি এখনো বিক্রি হয়নি। ফলে নির্ধারণ করা সম্ভব হয়নি সেটি কত কেজি দরে বিক্রি হবে। তো আমি স্থানীয় যারা খুচরা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এখানে এই অঞ্চলে ম্যাক্সিমাম মানুষ দেশি যে পেঁয়াজ যেটি কুষ্টিয়া এবং নাটোর এই অঞ্চল থেকে আসে সেই পেঁয়াজটার কাটতি এখানে সবচেয়ে বেশি এবং এটি কিন্তু সর্বোচ্চ 75 টাকা গতকাল পর্যন্ত 75 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো আজকে এলসির পেঁয়াজ বাজারে আসার পরে কিন্তু এই পেঁয়াজের দাম হয়তো কেজি প্রতি 10 টাকা পর্যন্ত কমে যেতে পারে, এরকম আশঙ্কা তারা করেছে। তো আমি ইতিমধ্যে আড়তের বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে জেনেছি যে আজকে আড়তের পেঁয়াজ পঞ্চগড়ে এসেছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে বাজারে যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু আড়তদারদের কাছ থেকে কিনবে। তো এই ছিল আসলে পেঁয়াজের সার্বিক পরিস্থিতি মূর্ছনা আমার কাছে। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে হোসেন রায়হান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন পেঁয়াজের বাজারের খবর। এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করে সারা ফেলেছেন চুয়াডাঙ্গার এক চাষি। ছোট্ট ঘরে সক্রিয় বায়ু প্রবাহের মাধ্যমে প্রায় 200 মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন তিনি। বলছেন, বিদ্যুৎ খরচ কম লাগার পাশাপাশি সাধারণ পদ্ধতির চেয়ে প্রায় 4 গুণ বেশি সময় পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এতে আগ্রহী হচ্ছেন অন্যান্য কৃষকরাও। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের পেঁয়াজ চাষি আশরাফুল নিজ বাড়ির ছোট্ট ঘরে প্রায় 200 মণ পেঁয়াজ সংরক্ষণ করছেন এয়ারফ্লো মেশিনের সাহায্যে। বলছেন, সংরক্ষণের অভাবে এতদিন বাধ্য হতেন কম দামে পেঁয়াজ বিক্রি করতে, তবে এবার লাভের আশায় বুক বাঁধছেন। 4 থেকে 5 বিঘা জমি পেঁয়াজ চাষ করি আমি, প্রত্যেক বছরই করি। তো পেঁয়াজ রাখা হয় না, এবছর রাখার পরে পেঁয়াজের দামও ভালো, অনেক লাভবান হয়েছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর অর্থায়নে এই পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তিতে কারিগরি সহযোগিতা করছে ওয়েব ফাউন্ডেশন। কর্মকর্তারা বলছেন, স্বয়ংক্রিয় বায়ু প্রবাহের মাধ্যমে মেশিনটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পেঁয়াজের অঙ্কুরোদ্গম ও পচন রোধ করে। এতে 6 থেকে 8 মাস পর্যন্ত টাটকা থাকে পেঁয়াজ। আরও যেন পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি হয় তার জন্য চাষিরা যেমন চায় আমাদের কাছে দাবি জানিয়েছে। আমরা এই চলতি অর্থ বছর পিকেএসএফ-এর সহায়তায় আরও বিভিন্ন জায়গায় আমরা এই পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। এয়ারফ্লো মেশিনে আগ্রহী হচ্ছেন এলাকার অন্য পেঁয়াজ চাষিরাও। এই গ্রাম অনেকেই পেঁয়াজ চাষ করে এবং তারা লস হয় বা পেঁয়াজের বাজার মূল্য যে সময় পেঁয়াজ ওঠে সময় তো পেঁয়াজের বাজার মূল্য ভালো থাকে না। মেশিনটা 2 বছর চালাইতে হয়, সকালে একবার বিকালে একবার। মেশিনটার জন্য আমাদের পেঁয়াজ সুন্দর আছে। পেঁয়াজ সংরক্ষণে এয়ারফ্লো মেশিন একটি ভালো পদ্ধতি বলে জানান কৃষি কর্মকর্তারা। আর্দ্রতাটা নিজেরা ঠিক করা যায়, টেম্পারেচারটা নিজেরা নিয়ন্ত্রণ করা যায়, যার কারণে পেঁয়াজটা এই 4 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এতে করে কৃষকদের অপচয়টা রোধ হলে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং যেই সময়টাতে আসলে পেঁয়াজের দরটা বেশি থাকে তারা সংরক্ষণ করে সেই সময়টাতে পেঁয়াজ বেশি বিক্রি করতে পারবে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় পেঁয়াজ সংরক্ষণের এই প্রযুক্তি সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।
বগুড়ায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সদরের সাবগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে কিশোর। পরে তার চিৎকার শুনে শিশুটির মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে আটক করে তাকে। শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযুক্ত কিশোর স্থানীয় স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। হবিগঞ্জের নোয়াগাঁও হাওরে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে অংশ নেয় ৮টি নৌকা। প্রতিযোগিতা দেখতে হাওরের পাড়ে ভিড় করেন দর্শনার্থীরা। হই হুল্লোড়ে মেতে ওঠে নানা বয়সী হাজারো মানুষ। প্রতি বছর এমন আয়োজনের দাবি অতিথিদের। গ্রাম বাংলা সংস্কৃতি ধরে রাখতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। আমরা অত্যন্ত আনন্দিত এবং তাদের গ্রামের মানুষের যে আনন্দের কিন্তু বা বিনোদনের খুব একটা কিন্তু জায়গা নাই। খুব বিনোদনের একটা উত্তম মাধ্যম হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা। আমরা প্রতি বছরের নিয়ে এটা ধরে রাখতে চাই। এটা গ্রাম বাংলার ঐতিহ্য। আজকে হাজার হাজার দর্শক এই দেখেন রাস্তাঘাটে নৌকায় প্রায় 30 থেকে 40 হাজার দর্শক হবে। আজকে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাটি ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।